কখনো কখনো কিন্তু ফোনের মধ্যে ওই বিদেশে সুন্দর সমুদ্র সৈকত দেখে মনে হয় যে একবার যদি যেতে পারতাম। তবে অনেকের পক্ষেই বিদেশে যাওয়া সম্ভব না। তবে আপনারা জানেন কি, আমাদের ভারতে এরকম কিছু সমুদ্র সৈকত আছে যেগুলো সৌন্দর্যে কিন্তু যে কোনো সমুদ্র সৈকতকে অনায়াসেই হার মানিয়ে দেবে। তো কেমন আছেন সবাই? বিহারিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আবার কিন্তু আমি চলে এসেছি আন্দামানের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি আন্দামানের হ্যাভলক আর নীল আইল্যান্ড ভ্রমণের জন্য। আপনারা কিন্তু অনেকেই নীল ও হ্যাভলক আইল্যান্ড সম্পর্কে জানেন, আর যারা জানেন না তারা কিন্তু এই ভিডিও দেখে তার সম্বন্ধে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন এবং খুব কম খরচে কিভাবে আপনারা সেখানে পৌঁছাতে পারবেন তার সব কিন্তু আমি ভিডিওর মধ্যে জানাবো। তবে হ্যাঁ, এই হ্যাভলক নীল ভ্রমণের ভিডিওটা যথেষ্ট বড়, তাই একটা ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তো এই ভিডিওটা কিন্তু 3টে পার্টে আসবে, আপনারা অবশ্যই দেখতে থাকুন। সকাল সকাল কিন্তু আমরা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি এখানকার যে সরকারি লোকাল জেটটি সেখানে। তো সেখান থেকেই কিন্তু এখানকার যে সরকারি জাহাজগুলো আছে যেগুলো মূলত এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াত করে, তো সেই জাহাজ করেই আমরা আজকে যাব হ্যাভলকের উদ্দেশ্যে। মানে মেনল্যান্ডে যেমন লোকাল ট্রেন চলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, তেমনি এখানে কিন্তু জাহাজ চলে এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে যাওয়ার জন্য। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু ক্রুজ দাঁড়িয়ে রয়েছে, মানে ওগুলোর মধ্যে করে গেলে আপনার ব্যয়টা একটু বেশিই হবে। তো সেটা আপনার ওপর নির্ভর করে আপনি কিভাবে যেতে চান। আমরা এই জাহাজ করে যাচ্ছি, এখানে মূলত 800 থেকে 900-র মধ্যে আপনার একটা টিকিট হয়ে যাবে। তবে এখানকার যে লোকাল জনজাতি তাদের জন্য কিন্তু দামটা অনেকটাই কম থাকে। তো এখানে জাহাজের ভিতরে কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। তো আমরা আমাদের টিকিট দেখানো শুরু করে দিয়েছি, আমরা ভেতরে আস্তে আস্তে প্রবেশ করে যাচ্ছি। আর এই জাহাজটা কিন্তু যাচ্ছে না, এইটা পার করে এটার পিছনে যে জাহাজটা দাঁড়িয়ে আছে আমাদের সেটা করে যেতে হবে। তো ওই জাহাজে ওঠার জন্য এই জাহাজের ভেতর দিয়ে আমাদের ওই জাহাজে প্রবেশ করতে হচ্ছে। আর আমরা কিন্তু এখানে ওই এসি সিটার যেগুলো হয় সেগুলোই নিয়েছি মূলত। আমরাও এর আগে কখনো হ্যাভলক নীল যাইনি, তো ভাবলাম আমরাও ঘুরে আসি, সঙ্গে আপনাদেরও দেখিয়ে নিয়ে আসি হ্যাভলক নীল। অনেকের কাছেই কিন্তু মনে হয় আন্দামান ভ্রমণটাও অনেকটাই ব্যয়বহুল। হ্যাঁ, প্লেনের টিকিট কখনো কম থাকে, কখনো বা বেশি দাম থাকে। তবে সঠিক পদ্ধতি বা সঠিক তথ্য যদি আপনাদের কাছে থাকে তবে আন্দামান ঘোরাটা কিন্তু অতটাও ব্যয়বহুল হয়ে থাকে না। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেকটাই তথ্য পেয়ে যাবেন, যাতে আপনারা আন্দামানে আসলে সঠিকভাবে ঘুরতে পারেন। তো আমরা কিন্তু চলে এসেছি, আস্তে আস্তে কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। নিচেই কিন্তু এসি চেয়ার লাগানো রয়েছে। তো প্রথমে না আমরা ভেবেছিলাম হয়তো চারিদিক খোলা হবে, মানে ওই খোলা সিটের মধ্যে বসে চারিদিকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবো, কিন্তু না, একদম এসি লাগানো, চারিদিক থেকে বন্ধ। তো এত টাকা দিয়ে টিকিট কেটে তো কোনো মানে হয় না। যদি আমরা এমনি চেয়ারের টিকিট কাটতাম, কারণ এখানে তো বসবো না, আমরা চলে যাব ওপরে, মানে জাহাজের ওপরে, যেখান থেকে জাহাজের চারিদিকের সৌন্দর্য সমুদ্র দেখতে পাওয়া যায়। তো আপনারাও যদি আসেন নর্মাল টিকিটই কেটে নেবেন, কারণ এখানে বেশি কেউ বসে না। এই যে এখন জাহাজ ছাড়ার আগে সবাই বসেছে, কিন্তু জাহাজটা ছেড়ে দেওয়ার পরে আমি দেখেছি একটা লোকও ভেতরে ছিল না, সবাই কিন্তু চলে গেছিলো ওপরে, মানে জাহাজের ছাদের মধ্যে, সেখানে দাঁড়িয়ে থেকে থেকে পুরো রাস্তাটা কিন্তু ওই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করেছে। এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু চলে এসেছে ওপরে। তো শুধু শুধু ওই এসি চেয়ার কারের টিকিট কেটে আমার মনে হয় কোনো লাভ নেই। তো চারিদিকে দেখেছেন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আর নীল সমুদ্র এত সুন্দর লাগছে দেখতে। ওই ধরুন 2 থেকে 3 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে। আর আমাদের পরিকল্পনাটা এরকম যে আমরা এখান থেকে ভোর 6টার সময় রওনা দিয়েছি, মোটামুটি 9টা নাগাদ আমরা পৌঁছাবো নীল আইল্যান্ডে। নীল আইল্যান্ডে সেখানে ভরতপুর বিচ, ন্যাচারাল ব্রিজ সমস্ত কিছু দেখে আবার বিকেল 4টের সময় আমাদের নীল আইল্যান্ড থেকে হ্যাভলকের জন্য বোট থাকবে। তো 4টের সময় হ্যাভলক নীল থেকে বোটে উঠে প্রায় 6টা নাগাদ আমরা পৌঁছাবো হ্যাভলকে। হ্যাভলকে নেমে আমরা রাতে সেখানে রুম ভাড়া করে নিয়েছি, সেখানে থেকে সকালবেলা সেখানকার রাধানগর বিচ, এলিফ্যান্টা বিচ, কালাপাত্থার বিচ সব কিছু ঘুরে আবার বিকেলের বোটে বাড়ি রওনা দেব।
তো দেখি আপাতত এই প্ল্যানটা কতটা কাজ করে, আর আপনাদেরও জানাবো এই প্ল্যানটা ঠিক কিনা, বা আপনারা আরেকটু বেশি সময় নিয়ে গেলে ভালো হয়। আর হ্যাঁ, আমার কিন্তু সি সিকনেস আছে, মানে ওই জাহাজের মধ্যে উঠলে একটু সমস্যা হয়, কারণ জাহাজটা এই পাশ থেকে ও পাশে দুলতে থাকে। তো তো আমাকে দেখেই বুঝতে পেরেছেন আমি মাথায় হাত দিয়ে বসে পড়েছি। আর এই সমুদ্রের মধ্যে না ওই ফ্লাইং ফিশ, মানে বাংলায় আমরা যেগুলোকে বলি উড়ুক্কু মাছ, আমরা বইয়ে নিশ্চয়ই পড়েছি, আমিও পড়েছিলাম, কিন্তু এখন নিজের চোখে দেখে আমি বিশ্বাস করতে পারছি না। এত সুন্দরভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় পাখির মতো অনেকটা কিন্তু উড়ে উড়ে যাচ্ছে ওরা। আর আমার অবস্থা দেখুন, আমি একদম পাশে বসে পড়েছি, এতটা অসুবিধা হচ্ছিল, মানে সমুদ্রটা এত উথাল পাথাল করছিল যে আমার অনেকটাই প্রবলেম হচ্ছিল। তবে কিছু করার নেই, ঘুরতে গেলে তো একটু কষ্ট ওঠাতেই হবে। তো চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু হ্যাভলক আইল্যান্ড। তবে আমরা বললাম না এখন হ্যাভলকে যাব না, প্রথমে আমরা নীলে যাব, নীল থেকে তারপরে আমরা হ্যাভলকে যাব। নীলটা কিন্তু অনেকটা ছোট, তবে হ্যাভলক আইল্যান্ডটা কিন্তু অনেকটাই বড়। দেখেছেন তো, এই মাথা থেকে ওই মাথা দেখা যাচ্ছে না। আর এখনই কতটা সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো আপনাদের, আমি বলে বোঝাতে পারবো না, ক্যামেরাতে তো এতটা সুন্দর বোঝা যায় না। কী যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, আমার মনে হয় না কোনো বিদেশে গেলে আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সবাই কিন্তু ওই দেখে চলে এসেছে, সবাই দাঁড়িয়ে রয়েছে, ভেতরে একটা লোক পর্যন্ত নেই, সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। আর আমার অবস্থা কিন্তু দেখেই বুঝতে পারছেন পুরোপুরি খারাপ হয়ে গেছে, আর একটু বেশিক্ষণ থাকলে আমি জানি না আমার কি হতো। ওই যে সামনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নীল আইল্যান্ডে চলে এসেছি, আর ওই যে বোটগুলো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, ওই বোটগুলোর কিন্তু বাঁ পাশে রয়েছে ভরতপুর বিচ, মানে জেটটির একদম পাশেই কিন্তু ভরতপুর বিচ রয়েছে। তো আমরা কিন্তু এখন ভরতপুর বিচে যাব না, আমরা এখন সোজা যাব ন্যাচারাল ব্রিজের কাছে, কারণ শুনেছি নাকি সকালের দিকে ভাটার জন্য জলটা অনেকটা কম থাকে। তো ন্যাচারাল ব্রিজের ওখানে গেলে আমরা ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য, যে জ্যান্ত কোরাল, তারপরে নানা রং বেরঙের মাছ, এগুলো দেখতে পারবো। তো তার জন্য সবার প্রথমে আমাদের গন্তব্য কিন্তু ন্যাচারাল ব্রিজ। তো আস্তে আস্তে কিন্তু সবাই নামতে শুরু করে দিয়েছে, ধীরে ধীরে আমরাও এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই আইল্যান্ডের নাম নীল আইল্যান্ড কেন রাখা হয়েছে সেটা সম্পর্কে আমার ধারণা নেই, তবে এখানকার জলের রং এতটা নীল, আমার মনে হয় এর জন্যই মনে হয় এই আইল্যান্ডের নাম নীল আইল্যান্ড রাখা হয়েছে। এতটা সুন্দর এখানকার জলের রং, একদম দেখুন নীল রঙের জল, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি অসাধারণ। তো নামার পরে কিন্তু পাশে ওয়াশরুম ছিল, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখানে একটুখানি বসে জল টল খেয়ে গাড়ি বুক করে নেব ন্যাচারাল ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে। এই নীল আইল্যান্ডে কিন্তু একটু ট্রান্সপোর্টের সমস্যা রয়েছে, মানে গাড়ি অতটা সুবিধাভাবে পাওয়া যাচ্ছিল না আমরা যখন গেছিলাম। তো আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি, এখন সেটা করেই কিন্তু আমরা যাচ্ছি ন্যাচারাল ব্রিজের উদ্দেশ্যে। আর সত্যি দেখুন কত দূরে কোথায় কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে রয়েছে, একদম মনে হচ্ছে নিজেদের গ্রামে চলে এসেছি। দিকে এত সুন্দর গাছপালা, ফুল গাছ, মানে আপনারা সামনে নিজেরাই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একদম শান্ত নিরিবিলি, সত্যি অসাধারণ, মানে বলে বোঝানোর মতো না প্রাকৃতিক সৌন্দর্য এখানকার। আমি যতবার দেখছি ততবারই মুগ্ধ হয়ে যাচ্ছি। আর চারিদিকে শুধু নারকেল আর নারকেলের বাগান, আর তার মাঝখানে মাঝখানে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ঘর, আর তার মধ্যে কত যে ফুল গাছ লাগিয়ে রেখেছে এখানকার লোকেরা তা বলতে পারবো না। দেখুন মনে হচ্ছে না কোনো নিজেদের গ্রামেই চলে এসেছি। এই নীল আইল্যান্ডের মধ্যে কিন্তু মানে আমাদের একটু দূর সম্পর্কেরই একজন আত্মীয় বাস করে, আমরা আসিনি কোনো দিন এখানে, তবে বাবা ইচ্ছে ছিল যে এই নীল আইল্যান্ডে আসলে তাদের সাথে দেখা করে যাবে। তো দেখি চেষ্টা করি, সেখানে আমাদের যাওয়ার ইচ্ছে আছে, সেখানে গেলে আপনাদের অবশ্যই এই নীলের প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার গ্রামাঞ্চলের দৃশ্য দেখাবো। তো আমরা কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি ন্যাচারাল ব্রিজের সামনে। এই যে দেখতে পাচ্ছেন এতটা রোদ, আমি তো চশমা টশমা পরে আর হাতে জলের বোতল নিয়ে একদম রেডি,
কারণ চলতে হবে আর জল খেতে হবে, হাঁটা ছাড়া কোনো উপায় নেই। সামনে অনেকটা রাস্তা হাঁটতে হবে, এই যে সিঁড়ি দিয়ে কিন্তু আস্তে আস্তে ওপরে উঠে যেতে হবে। আর সবাই কিন্তু সকাল সকালে এসছে এখানে, বলে নাকি একটু বেলা হয়ে গেলে সমুদ্রের জলে মানে জোয়ার যখন হয় জল ভরে যায়, তখন আর ওই প্রাকৃতিক সৌন্দর্য মানে ন্যাচারাল ব্রিজের ওখানে যে জ্যান্ত কোরাল, তারপরে নানা রকমের সামুদ্রিক মাছ, সমুদ্রের যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো দেখা যায় না। আর এখানেও কিন্তু যে ছোট ছোট টুকিটাকি দোকান আছে, সামুদ্রিক জিনিসপত্র বিক্রি হচ্ছে, টুপি বিক্রি হচ্ছে, শঙ্খ বিক্রি হচ্ছে। আর এখানে কিন্তু সবার মাথায় একটা করে টুপি দেখবেন, রোদের তাপ এতটা এখানে, এত গরমের মধ্যে আপনার যেখানেই চোখ যাবে সেখানেই কিন্তু আপনি দেখতে পারবেন এই যে ডাব বিক্রি হচ্ছে। এখানে কিন্তু সব জায়গায় আপনি ডাব বিক্রি করতে দেখতে পারবেন। আর সত্যি এই ডাব আছে বলেই মনে হয় এই আন্দামানের মানুষ এতটা গরমে টিকে থাকতে পারছে। আর এখানে কিন্তু স্কুটি বাইক ভাড়া নেওয়া যায়, মানে আপনারা যদি 2জন 3জন থাকেন, আপনাদের কোনো অসুবিধা না হয় চালাতে, তাহলে আপনারা স্কুটি বাইক ভাড়া করে নিতে পারবেন। তবে আপনারা 4জন ছিলাম, মা বাবা ছিল, তো আমাদের পক্ষে গাড়ি ভাড়া করে নেওয়া সম্ভব হয়নি। তো আমরা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছি। ওপরেও কিন্তু অনেক দোকান রয়েছে দেখুন, লাইন লাইন করে। আর ওই যে ওইদিকে বাড়িঘরও রয়েছে। এই যে দেখুন কত সুন্দর সুন্দর সামুদ্রিক জিনিসপত্র দিয়ে তৈরি নানা রকমের আসবাবপত্র, ঘর সাজানোর জিনিস, মালা, চুড়ি, কত কিছু বিক্রি হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন এখানকার যে আদিবাসী যারাওয়া, তাদের মূর্তিও বিক্রি হচ্ছে। আমরাও কিন্তু চলে এসেছি, দেখছিলাম তেমন যদি কিছু পাওয়া যায় তাহলে নেওয়া যাবে। কত সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে, মানে নেওয়া যাবে কি, যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এটা নিই ওটা নিই। তো এই রাস্তাটা ধরে কিন্তু সোজা সামনের দিকে এগিয়ে যেতে হবে। এগুলো কিন্তু আন্দামান লেখা টি শার্টও পাওয়া যাচ্ছে। এই দেখুন এখানে কত রকমের শঙ্খও পাওয়া যাচ্ছে, এই যে ব্যাগ দেখা যাচ্ছে, কত জিনিসপত্র। তো সব দেখা হয়ে গেছে, আবারও চলা শুরু করেছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখুন সব লোক কিন্তু লাইন দিয়েছে, হাঁটা এখান থেকে অনেকটাই হাঁটতে হবে। তো আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর আমার টুপিটা মা পরে নিয়েছে, মা পরে নিয়ে পেছন দিকে ক্যামেরার দিকে তাকাচ্ছে আর দেখাচ্ছে। কারণ এখানে এতটা রোদের তাপ না, মাথায় কিছু না দিলে সত্যিই মাথাটা ধরে যাচ্ছে। ওই দেখুন দোকান এখনও শেষ হয়নি, সামনে আরও দোকান দেখা যাচ্ছে। মানে সত্যি যতগুলো বিচ আছে মনে হয় সেগুলোর মধ্যে সব দোকানেই ভরা। দেখি সামনে কি দোকান রয়েছে। দেখা তো যাচ্ছে এখানেও সেই জামা কাপড়, টুপি এইসবই রয়েছে। তবে ভালো লাগে না এরকম বিচের সাইডে এরকম দোকানগুলো থাকলে, সত্যি বিচের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। আর আস্তে আস্তে দেখুন ভিড় বাড়ছে, অনেকে তো দেখে চলেও আসছে, তারা কত সকালে গেছে জানি না। তবে আপনি যদি একটু ধীরে সুস্থে আরামসে ঘুরতে চান তাহলে নিলেও একটা না রাত আপনারা থাকতে পারেন, সেটা আপনাদের ওপর নির্ভর করছে। তবে আমাদের হাতে কম সময় নিয়ে এসেছি, তো আমাদের যেটুকুনি সময় নিয়ে এসেছি ততটার মধ্যে যথেষ্ট ঘুরে হয়েছে। এই যে বোর্ড লাগানো আছে কিন্তু ন্যাচারাল ব্রিজ, আবার এখান থেকে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হচ্ছে। ওই যে সামনেই সমুদ্র দেখা যাচ্ছে, তার মানে আর বেশি রাস্তা নেই, আর একটু রাস্তাই আছে। আর ওই যে এদিকে ডাব, এদিকে কুল মাখা, পেয়ারা মাখা, মানে সব ফল টল মাখা পাওয়া যাচ্ছে, খাবার দাবার পাওয়া যাচ্ছে। তো এই গরমের মধ্যে দিয়ে গিয়ে ওই টক জাতীয় ফল মাখা কিন্তু অনেকটাই ভাল লাগে খেতে। আপনাদের কার কার ভালো লাগে? আমার কাছে তো অনেকটাই ভালো লাগে গরমের মধ্যে এই যে কামরাঙা, বিলাইতি আমড়া এইসব মাখা খেতে। আর ইনি কিন্তু একটা নতুনত্ব জিনিস দেখাবে, আমাদের মেনল্যান্ডে এখনও ওঠেনি এটা, এই যে কাঁঠাল। এখানে কিন্তু 12 মাস পাওয়া যায়, 12 মাস আপনারা কাঁঠাল আর আম পেয়েই থাকবেন, কারণ এখানে 12 মাসই গরম থাকে। তো কাঁঠাল আর আম আর সুপারি 12 মাস এখানে হয়ে থাকে। তো চলুন, দোকান শেষ হয়ে গেছে, ওই যে চলে এসেছি আমরা বিচের কাছে। এখন কিন্তু জল কম অনেকটাই, ওই যে জল কতটা পেছনে চলে গেছে কিন্তু। তো তার জন্য কিন্তু আমরা এখানকার এই যে সমুদ্রের নিচে যে জিনিসপত্র থাকে, প্রাকৃতিক সৌন্দর্য থাকে, সেগুলো দেখতে পারবো। তবে সত্যি কথা বলতে জানেন কি, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে এই হ্যাভলক নীল ভ্রমণের মধ্যে আপনার সবথেকে পছন্দের জিনিস কি, তবে আমি বলবো এই ন্যাচারাল ব্রিজ ভ্রমণ। সমুদ্রের নিচে যে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য লুকিয়ে থাকে
তা এখানে কিন্তু আমি স্পষ্টভাবে দেখতে পেরেছি। মানে ওই সামুদ্রিক কোরাল, সমুদ্রের নিচের গাছপালা, সেখানকার সি কুকুম্বার, তারপরে সামুদ্রিক নানা রকমের মাছ, মানে এতটাই সুন্দর যে বলে বোঝানোর মতো না। তো আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আজকে আপনাদের ওই ন্যাচারাল ব্রিজ দেখানো সম্ভব হচ্ছে না, তবে খুব শীঘ্রই দ্বিতীয় পার্টে আপনাদের দেখাবো ন্যাচারাল ব্রিজ, সামুদ্রিক কোরাল আর ভরতপুর বিচ সম্পর্কে। তো দেখতে থাকুন বিহারিণীকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।